নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন জাহান আর সিদ্দিকীর লেখা স্বর্ণখনির হত্যার রহস্য। শুরু হচ্ছে আজকের গল্প জাহান আরা সিদ্দিকীর স্বর্ণখনির হত্যা রহস্য। গতকাল রাতে এসেছি মেলবোর্নে। হোটেল যখন প্রবেশ করলাম তখন রাত বেশ গভীর। ইচ্ছে ছিল আজই সব দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে রাখবো, কিন্তু এত রাতে আর সেটা করার উপায় নেই। হোটেলের টুরিস্ট ডেস্ক বন্ধ হয়ে গেছে অনেক আগে। ভাবলাম কাল ভোরে উঠে বরং এ নিয়ে খোঁজ নেওয়া যাবে। জাঁকিয়ে শীত পড়ার কারণে কিংবা শ্রান্তির ভারী হোক না কেন সারা রাত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রইলাম। যখন চোখ খুললাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা। হাত মুখ ধুয়ে নাস্তা পানি খেয়ে হোটেল লাউঞ্জে গিয়ে বসলাম। তারপর হোটেলের টুরিস্ট গাইড ঘেঁটে বিস্তারিত খোঁজ খবর নিতে শুরু করলাম। দেখি সব টুরিস্ট বাসই সকালে সুনির্দিষ্ট সময় যাত্রা করে ফেলেছে। আমি হতাশ মনে চিন্তা করতে থাকলাম কি করা যায়। অযথা হোটেলে বসে সময় অপচয় করার অর্থই নেই। গাইড দিয়ে দেখা যাচ্ছে যে আশেপাশে বেশ কিছু টুরিস্ট স্পট রয়েছে। কোন দিকে যাব বুঝতে না পেরে শেষ পর্যন্ত হোটেলের লোকজনের সঙ্গে আলাপ করলাম। একজন বলল, মিস্টার হারুন, আপনি কি কখনো সোনার খনি দেখেছেন? তার পাশে জন বলল, অস্ট্রেলিয়ার লোকজন আসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, সোনার খনি দেখে ওনার কি লাভ? আমি বললাম, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখেছি। এখানেও গোল্ড কোস্টের অসাধারণ সব দৃশ্য দেখা হয়ে গেছে। আপনি এসব জায়গায় ঘুরে এসেছেন তা বলবেন তো? এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমি আগ্রহী নই, কিন্তু সোনার খনি যখন কোনোদিন দেখা হয়নি ওটাই বরং আগে দেখে বেরি। কাল না হয় অন্যান্য স্পট দেখা যাবে। সোনার খনিটা বেশ একটা দেখবার মতো জায়গা। গতকাল আগে মানুষ কিভাবে খনি থেকে সোনা ওঠাতো সেসব এখন সংরক্ষণ করে আছে। ওখানে প্রতিদিনই অজস্র টুরিস্ট দেখতে যাচ্ছে। আমার সিদ্ধান্ত নেওয়া ইতিমধ্যে হয়ে গিয়েছিল। বললাম, আমি তাহলে সেখানেই যাই। একটু আগে ভাগে লাঞ্চ সেরে ট্যাক্সি নিয়ে যাত্রা করলাম। পৌঁছাতে প্রায় বিকেল। ততক্ষণে টুরিস্টের দল সব চলে যেতে শুরু করেছে। সন্ধ্যার আগেই খনির মুখ বন্ধ করে দেওয়া হয়। আমার মনটা খারাপ হয়ে গেল। এত দূর এসে অল্পের জন্য খনি দেখার সুযোগটা হারালাম। চুপচাপ রুক্ষ চত্বরটাতে দাঁড়িয়ে রইলাম। এই অঞ্চলটায় গাছপালা তেমন নেই, বেশ ফাঁকা ফাঁকা লাগে। বহুকাল আগে এখান থেকে সোনা আহরণ করা হতো ভাবতে গিয়ে অবাক লাগলো। খনিটা এখন পরিত্যক্ত, তবে খনির ভেতরটা নাকি আগে যেমন ছিল ঠিক তেমনই আছে। বিভিন্ন দেশের টুরিস্টরা দল বেঁধে এসে দেখে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভাবলাম, এত দূর যখন এসে গেছি তখন জায়গাটা অন্তত ঘুরে ফিরে দেখে যায়। একটা বড়সড় গাছের নিচে হেলান দিয়ে বসলাম। পায়ের নিচের মাটি ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি পাথর যুক্ত। কোনটা খনি বাইরে থেকে বোঝা যায় না। একটা অংশ দেখতে অনেকটা উঁচু ঢিবির মতো। শুনলাম ওটাই খনি। এক জায়গায় ছোট একটা গুহার মতো মুখ, ওটাই প্রবেশ পথ। অথচ আমার ধারণা ছিল বড় সড়ো পাহাড়ের ভেতর সোনা খনিগুলো থাকে। সূর্য পশ্চিম আকাশে একটা টিলার পিছনে অস্ত গেল। অন্ধকার ধীরে ধীরে নেমে আসছিল। আমি উঠে দাঁড়ালাম। এবার ফিরতি যাত্রা করতে হয়। কপা এগিয়েছি সামনে, বিশাল দিয়ে একটা লোক এসে দাঁড়ালো। আমার দিকে সামান্য ঝুঁকে জিজ্ঞাসা করলো, আপনি কি এই অঞ্চলে নতুন এলেন? ঘাড় হেলিয়ে বললাম, হ্যাঁ। সন্ধ্যার পরও এখানে আছেন? আপনার সাহস তো কম নয়। কেন, সন্ধ্যের পর এখানে কিসের ভয়? লোকটা মাথা ঝাঁকুনি দিয়ে বলল, বুঝেছি, এই অঞ্চল সম্পর্কে কেউ আমাকে সাবধান করে দেয়নি। এখানে খুন খারাপি হয় নাকি? একসময় হতো। জিজ্ঞাসা করলাম, কত বছর আগে? বহু বছর আগে। তাহলে এখন ভয় পাবো কেন? লোকটা ফিসফিস করে বলল, আপনি প্রেতাত্মাদের কথা জানেন না। এই কথা কেন জিজ্ঞাসা করছেন বলুন তো? মশাই, সাথে কি আর বলছি, ভূতের উপদ্রবে এই অঞ্চলে টেকা যাচ্ছে না। কে মানুষ আর কে ভূত বোঝা কঠিন। আমি সশব্দে হেসে ফেললাম। লোকটা আমার হাসি দেখে মুখটা গম্ভীর করে বলল, এটা কি হাসির কথা হলো? আমার কথা সে নারাজ হয়েছে মনে হতে লজ্জিত হয়ে বললাম, সরি, আমি আসলে ভূত টুত বিশ্বাস করি না। সেজন্য হঠাৎ ভূতের কথা শুনে আমার হাসি পেয়ে গেল। ভূতে বিশ্বাস করেন আপনি? এটা কোনো কথা হলো? ভূত না থাকলে পৃথিবীতে এত অজস্র ভূতের কাহিনী হলো কিভাবে শুনি? ওসব মন গড়া গল্প শুনতে ভালো লাগে, তাই লোকে বানায়।
লোকটা চ্যালেঞ্জ ছুড়ে দিল আমার দিকে, হাতটা মেরে বলল, তবে শুনুন, আমিও বলে রাখছি, এই অঞ্চলে যখন এসেছেন ভূতের দেখা না পেয়ে আপনি ফিরতে পারবেন না। এসে বললাম, দেখা পেলেও তো চিনতে পারবো না। কেন? এই যে আপনি বলেন মানুষ আর বুঝছে না কঠিন হয়ে দাঁড়াচ্ছে। লোকটা আমার কথা শুনে হাসতে থাকলো। আমি এদিক ওদিক তাকালাম, আশপাশটা হঠাৎ করেই যেন জনমানব শূন্য হয়ে গেছে। যেসব টুরিস্ট আশেপাশে ঘোরাঘুরি করছিল তাদের কাউকে দেখতে পেলাম না। ভাবলাম লোকটার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ট্যাক্সিটা বেশ খানিকটা দূরে দাঁড় করানো আছে, তাড়াতাড়ি না গেলে অন্ধকারে খুঁজে পেতে অসুবিধা হয়ে যেতে পারে। বললাম, এবার তাহলে আসি। লোকটা সবিষয়ে বলল, সে কি এত দূরে এসেছেন, খড়িটা না দেখে ফিরে যাবেন? এ কি করে হয়? আমি একটু অবাক হলাম। লোকটা কি আমার গতিবিধির ওপর নজর রাখছিল নাকি? ও কিভাবে জানলো আমি দূর থেকে এসেছি? অবশ্য ট্যাক্সি করে এসেছি, দেখতে ভিনদেশির মতো অনুমান করা সহজ। আমি যে শেষ মুহূর্তে এসে খনিটা দেখতে পাইনি সেটাও আমাকে ভালো মতো লক্ষ্য করছিল বলেই নিশ্চয়ই এতটা নিশ্চিতভাবে বলতে পারলো। বললাম, খনির গেটটা তালাটা বন্ধ করে দিয়েছে, তাতে কি? আমার কাছে চাবি আছে। ও, আপনি বুঝি এখানে কাজ করেন? লোকটা সে কথার উত্তর না দিয়ে বললো, চলুন তাড়াতাড়ি দেখিয়ে আনি, কেউ দেখে ফেলে আর যাওয়া যাবে না। লোকটা আমাকে পথ দেখিয়ে নিয়ে চললো। বাইরের প্রকৃতিতে ম্লান আলো থাকলেও খনির ভিতরে নিখোঁজ কালো অন্ধকার। সামান্য পথ ঢুকেই হাতের টর্চ জ্বালিয়ে এসে আমাকে তার পিছু পিছু নিয়ে চললো। ভিতরে ঢুকে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। এ যেন সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করেছি। সরু পায়ে পথ চলা, অনেকটা টানেলের মতো। যতই যাচ্ছি টানেল যেন ফুরোচ্ছে না। টানেলের পাশে অমসৃণ পাথরের দেওয়াল, সুড়ঙ্গ পথ বিভিন্ন দিকে ছড়ানো। একটা জায়গায় গিয়ে সে হাত তুলে দেখিয়ে বলল, ওই দেখুন, ওখানে সোনা লেগে রয়েছে। মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে দেখি সত্যি খানিকটা সোনালি বস্তু পাথরের মধ্যে লেগে আছে। সোনা যে এভাবে পাথরের মাঝখানে পাওয়া যায় এ ছিল আমার ধারণারও বাইরে। এরকম বেশ কিছু সোনার ছোট্ট ছোট্ট পিণ্ড পাথরের মধ্যে আটকে থাকা অবস্থায় দেখলাম। খানিক দূর যেতে চোখে পড়লো দেওয়ালের খাঁজে রাখা জ্বলন্ত মোমবাতি। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এখানে এটা কেন? ভূমিকম্প হলে সতর্ক করবার জন্য এভাবে জ্বলন্ত মোমবাতি রাখা হয়। সরি, বুঝতে পারলাম না। যদি মোমবাতি শিকাটা হেলে দুলে এদিক ওদিক যেতে থাকে তবে বুঝতে হবে মৃদু ভূকম্পন হয়েছে, আর সঙ্গে সঙ্গে সংকেত বাজিয়ে খনির সমুদ্রে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এখানে ভূমিকম্প হয়? হ্যাঁ। আমার হঠাৎ যেন দম বন্ধ হয়ে এলো। এই পাতালপুরিতে চারিদিকে বন্ধ পরিবেশে হঠাৎ ভূমিকম্প শুরু হলে কি হবে? মাথার উপর থেকে ভর পাথর পড়ে নিশ্চয়ই এখানে জীবন্ত সমাধিস্থ হতে হবে। একই সঙ্গে আর একটা ভয় মনের মধ্যে জন্ম নিল। হঠাৎ যদি পথ হারিয়ে যায়। গলির দু জায়গায় সতর্কবাণী লেখা, ভুলেও কেউ যেন ও পথে না যায়। জিজ্ঞেস করলাম, ওদিকে বিপদ সংকেত দেওয়া হয়েছে কেন? তাহলে তো বিরাট এক ইতিহাস আছে বলতে হয়। কিসের ইতিহাস? কতগুলো খুনের। আটকে উঠলাম আমি। কি বলছে লোকটা? খুন হয়েছিল কি জায়গায়? মাটির নিচে এই সুরঙ্গের মধ্যে খুনের কথা শুনে এমনিতেই ভয় লাগছিল। ঠিক সেই সময় লোকটার হাতে ধরা টর্চটা ডপ করে নেমে গেল। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, টর্চটা নেমে গেল যে, এখন আমরা ফিরবো কি করে? অন্ধকারে লোকটা কর্কশ করে হেসে উঠল। কি বিশ্রী রকম হাসি, শরীর ভিতরে যেন কাঁপুনি ধরে যায়। হাসি থামিয়ে সে আঙুলের গলায় জিজ্ঞাসা করলো, ভয় পেলে নাকি? বুঝলাম আমি ভয় পেলে সে আনন্দ পাবে। ইচ্ছে করে ভয় প্রকাশ না করে বললাম, ভয় পাবো কেন, ফিরবো কিভাবে তাই ভাবছিলাম। লোকটা অভয় দিয়ে বলল, ভয় নেই, আমি ইচ্ছে করে টর্চটা বন্ধ করে দিয়েছি। ব্যাটারি খরচ হয়ে যাচ্ছে তো, গল্প টল্প সেরে ফেরবার সময় আবার জ্বালিয়ে নেবো। এই গাঢ় অন্ধকারে অচেনা লোকটার সঙ্গে এখানে দাঁড়িয়ে খুনের গল্প শোনার বিন্দুমাত্র আগ্রহ ছিল না আমার। কিন্তু আমার মনের অবস্থাটা টের পেলে ও হয়তো ইচ্ছে করেই দেরি করবে ভেবে মুখে সাহস টেনে জিজ্ঞাসা করলাম, কে খুন করেছিল এখানে? একটা নয়, অনেক কটা খুন হয়েছিল, তাই নাকি? হ্যাঁ, ওই সুড়ঙ্গ পথটা দেখলে ওটা ধীরে ধীরে ভূগর্ভের বহু নিচে নেমে গেছে। ওদিকে সুড়ঙ্গ পথটা যেমন দুর্গম তেমনি ভয়াবহ। ভেতরে ঢুকলে ভূমিকম্পের সময় বেরিয়ে আসা কঠিন। ওখানে প্রচুর সোনা মিলত বুঝি, নইলে এত রিস্ক নিয়ে? ঠিক ধরেছ, সবচাইতে বড় সোনার পিণ্ডটা ওখানকার সুড়ঙ্গের মধ্যেই পাওয়া গেছিল, ফলে যা হওয়ার তাই হলো। জীবনের রিস্ক নিয়ে ওখান থেকে সোনা আহরণের কাজ চলছিল, কিন্তু বেশি দিন সেটা সম্ভব হলো না। ওপর থেকে পাথর এসে
ধসে পড়ল। সুড়ঙ্গের ভেতর বিশাল গহ্বর দেখা দিল। জল চুইয়ে ওই জায়গাটা দুর্ভেদ্য হয়ে উঠল। খনি কর্তৃপক্ষ তখন বাধ্য হয়েই ওই দিকটা বন্ধ করে দিল। একদিন একটা ঘটনা ঘটলো। সুড়ঙ্গের শ্রমিকরা কাজ করছে, এমন সময় একটা উৎকট দুর্গন্ধ নাকে এসে লাগলো। মনে হলো পচা কিছু গন্ধ। সবাই মিলে খুঁজতে খুঁজতে আবিষ্কার করলো দুর্গন্ধটা আসছে ওই বিশাল গহ্বরের দিক থেকে। একজন শ্রমিক কৌতূহল ভরে ওই সুড়ঙ্গ পথে এগিয়ে গিয়ে নিচে উঁকি দিল। তারপরে সে চিৎকার করে ছুটে আস্তে আস্তে ফিরে এলো। গহ্বরে জলে নাকি সে তার সহকর্মী মৃতদেহ ভাসতে দেখেছে। পুলিশে এসে মৃতদেহ উদ্ধার করলো। প্রথম থেকে ভেবেছিল শ্রমিকটা হয়তো মাতাল অবস্থায় ভুল পথে গিয়ে জলে ডুবে মরেছে। কেউ কেউ আবার ভাবলো জীবন যন্ত্রণা এড়াতে স্বেচ্ছা আত্মহত্যার জন্য ওই জায়গাটা সে বেছে নিয়েছে। কিন্তু পুলিশের মনে সন্দেহ জাগলো। তারা তদন্ত শুরু করলো। মৃতদেহের পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেল শ্রমিকটিকে গলা টিপে হত্যা করে তারপর খাদের জলে ফেলে দেওয়া হয়েছে। এই সঙ্গে এও জানা গেল মৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল। তার পেটে ধুতুরার বিষও মিলল। ধারণা করা হলো যে অধিক পরিমাণে ধুতুরা মিশ্রিত মদ্যপানের পর শ্রমিকটি বেহুশ হয়ে পড়ে। সেই সময় শক্তিশালী কোনো ব্যক্তি তাকে গলা টিপে হত্যা করে ওই জায়গায় টেনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। এতটুকু বলার পর লোকটা থামলো। এতক্ষণে আমি নিঃশব্দে শুনে যাচ্ছিলাম। ভয়ে আমার শরীর হিম হয়ে আসছিল। কি সর্বনাশ! এই গভীর অন্ধকারে আমরা পথ চলতে কি ওই রকম কোনো খাতে পড়ে যাবো না তো? আমার সঙ্গীটিকে ভরসা কি? সে যদি আমাকে এখানে ছেড়ে দিয়ে চলে যায়, এই দুর্বৃত্ত অন্ধকারে এমনিতে দমটা প্রায় আটকে আসছে। তার উপর এই খুনের কাহিনী, আমার শরীরে দমগুলো যেন কাঁটা দিয়ে উঠছে। এখন আর আমার খুনের কাহিনী শোনার দিকে মন নেই। কি করে এখান থেকে বের হয়ে যায় সেই খুনি আঁকতে লাগলাম। লোকটা আমার সারা শব্দ না পেয়েই বোধ করি বলল, শুনছ? বললাম, হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং। লোকটাকে সম্ভবত গল্প বলার নেশা পেয়ে বসেছে। আর আপন মনে সে বলতে থাকলো। এরপর 2 মাস পর আবার একই ঘটনা ঘটল। ঠিক তাই, শ্রমিকরা উৎকট গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে ঠিক সে জায়গায় গিয়ে হাজির হলো। দেখলো সেই একই দৃশ্য। এবারও একজন সোনার খনির শ্রমিকের মৃতদেহ ভাসতে দেখা গেল। আমি রুদ্ধশ্বাসে বললাম, তারপর? এরকম আরও দুটো খুন হলো। বলো কি, হত্যাকারী ধরা পড়লো না? লোকটার কণ্ঠস্বর এবার করুণ শোনালো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেচারা। আমি অবাক হয়ে বললাম, কাকে তুমি বেচারা বলছো? হত্যাকারীকে। শোনো, সে তো আর শখ করে হত্যা করতে হতো না। তার মাথার দোষ ছিল। কজন হত্যাকারী সুস্থ স্বাভাবিক মানুষ বলো? মাথার দোষ থাকে বলেই তো ওদের খুনের নেশা চেপে বসে। আমি অবাক হয়ে বললাম, তুমি কি করে এরকম একজন নিষ্ঠুর হত্যাকারীর পক্ষ নিয়ে কথা বলতে পারলে? সে বেচারিকেও তো নিষ্ঠুরভাবে খুন হতে হয়েছিল। এই প্রথম আমার ভয়ের চাইতেও কৌতূহল প্রবল হয়ে উঠল। জিজ্ঞেস করলাম, কিভাবে খুন হলো সে? শোনো, খুনগুলো করতো এই খনির দারোয়ান। তার হাতে খনিতে ঢোকার চাবিটা থাকতো। রাতে যখন সবাই চলে যেত, সে তখন কোনো একজন শ্রমিকের সঙ্গে খনির সঙ্গে আড্ডা মারতে মারতে তাকে মদ খাওয়াতো। মদের মধ্যে মেশানো থাকতো ধুতুরার বিষ। লোকটা যখন অচেতন হয়ে পড়তো, সে তখন তাকে খনির ভেতর টেনে নিয়ে গিয়ে ওই গর্তের পাশে গলা টিপে খুন করতো। একদিন সে যথারীতি এক শ্রমিকের সঙ্গে ভাব জমিয়ে তাকে মদ্যপান করিয়ে জল ভর্তি গর্তটার কাছে নিয়ে গেল। টর্চের মৃদু আলোয় খনির ভেতরের অন্ধকারে তাকে গলা টিপে ধরতে যাবে, ঠিক তখনই লোকটা হঠাৎ চোখ খুলে হো হো করে হেসে উঠল। এবার হত্যাকারী ভয় পেয়ে গেল। লোকটা উঠে বসে পকেট থেকে পিস্তল বের করে বলল, সোজা হাত তোলো। হত্যাকারী 2 হাত উপরে তুলে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো, কে তুমি? আমি গোয়েন্দা পুলিশ। তোমাকে আমাদের আগেই সন্দেহ হয়েছিল খনির মধ্যে দিনের আলোয় কাউকে নিয়ে গিয়ে একবার খুন করা যেতে পারে, কিন্তু বারবার এটা সম্ভব নয়। শ্রমিকরা সতর্ক হয়ে গিয়েছিল। তখনই আমাদের সন্দেহ হলো রাতে কেউ এ কাজ করছে। প্রশ্ন জাগলো, কার পক্ষে এটা করা সম্ভব? উত্তর মিলল, এমন কেউ একজন যার হাতে খনির চাবি আছে। তখন আমাকে এখানে শ্রমিক হিসাবে নিয়োগ করা হলো। আমি উদ্যোগী হয়ে তোমার সঙ্গে খাতির বাড়ালাম। তুমি যখন আমাকে মদ খাবার প্রস্তাব দিলে, তখন আমি বুঝলাম শিকার আমার হাতে আসছে। আমি মদ খাবার ভান করে তোমার অজ্ঞাতে সেটা ফেলে দিয়েছিলাম। অন্ধকারের ভেতর তুমি বুঝতেও পারোনি। তারপর অজ্ঞান হবার ভান করে পড়ে থাকলাম। জানতাম তুমি আমাকে টেনে হিঁচড়ে এখানে এনে খুন করবার চেষ্টা করবে। খুনি হতবাক হয়ে পুলিশটার কথাগুলো শুনছিল। এবার সে বুঝলো
তার আর মুক্তি নেই। হয় সারাটা জীবন তাকে কারাগারের মধ্যে পৌঁছতে হবে, নয়তো তাকে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলা হবে। ভয়ে আতঙ্কে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সে উল্টো দিকে দৌড় দিল। তারপর যা হবার তাই হলো। ওই জল ভর্তি গর্তের ভিতর তলিয়ে গেল তার দেহটা। লোকটা এতটুকু বলে হঠাৎ করে চুপ করে গেল। অন্ধকার সুড়ঙ্গের মধ্যে আচমকা আমার মাথায় দ্রুত একটা চিন্তা খেলে গেল। এই লোকটি কি? সে এত কথা কিভাবে জানলো? ওর বর্ণনা শুনে মনে হচ্ছে পুরো দৃশ্যটাই যেন ওর চোখের সামনে ঘটেছে। একথা ভাবতেই আমার সমস্ত শরীর শিউরে উঠল। সবচাইতে বড় কথা, এত বড় সোনার পিণ্ড কী করে পাথরের মধ্যে এখনো রয়ে গেছে? এগুলো নিশ্চয়ই মহামূল্যবান। এভাবে এখানে কেউ ফিরে রেখে যাবে না। তবে এই লোকটা এমনভাবে কথা বলছে যেন কদিন আগের ঘটনা এসব। কিন্তু এ তো বহুকাল আগের পুরনো খনি। বহু বছর এখান থেকে আর সোনা তোলা হয় না। এ কি তবে? কি সর্বনাশ! কার সঙ্গে খনির ভেতর দাঁড়িয়ে রয়েছে আমি? লোকটি কি আমার বুকের কাঁপুনি বুঝতে পারছে? বুইড গুটে হাসি দিয়ে লোকটা বলল, কি চুপ করে আছো কেন? ভয় পেয়েছো বুঝি? বললাম, চলো এবার বাইরে যাই। এত কষ্ট করে তোমাকে জল ভর্তি গর্তটার কাছে এনেছি কি ছেড়ে দেওয়ার জন্য? কতকাল আমি একটা খুন করতে পারিনি, রক্তের নেশায় উন্মাদ হয়ে আছি। আমি ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠলাম, কে কে তুমি? হঠাৎ লোকটার হাতে টর্চটা জ্বলে উঠল। অন্ধকার সুড়ঙ্গে সে আলো এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করলো। আর সে আলোতে দেখলাম রক্তাক্ত বিভৎস চেহারা লোকটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি আর্তনাদ করে উল্টো দিকে ছুটতে থাকলাম। অন্ধকার সুড়ঙ্গে কোথায় যাচ্ছে জানি না, শুধু জানি চিৎকার করে ছুটছি আর ছুটছি। খানিক দূরে মৃদু আলোয় একজনকে দেখলাম। ভাবলাম বাঁচা গেল, কিন্তু ভালো মতো তাকাতেই দেখি সামনে দাঁড়ানো সেই রক্তাক্ত মানুষটাই মুখে বিকৃত হাসি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। আমার আর কিছুই মনে নেই। কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম জানি না। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম একটা ঘরে বিছানায় শুয়ে আছি। মাথার উপর টিউবলাইটের উজ্জ্বল আলো জ্বলছে। আমার মুখের উপর ঝুঁকে পড়ে দুজন মানুষ উৎকণ্ঠিতভাবে তাকিয়েছিল। এদের একজন আমার ট্যাক্সি ড্রাইভার। সে আমার মুখে জল ছিটাচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে বসতে চাইলে ওরা বাধা দিয়ে বলল, আপনি শুয়ে থাকুন, শরীর এখনো দুর্বল। সত্যিই শরীরটা ভীষণ ক্লান্ত মনে হচ্ছিল। চোখ দুটো বন্ধ করলাম। ওদের দুজনে কথোপকথন কানে এলো। ট্যাক্সি ড্রাইভার বলল, অচেনা মানুষ, পথঘাট চেনে না, রাত বাড়তে থাকলো তবু ফিরে এলো না। তখনই আমার সন্দেহ হলো নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমাকে খবর দিয়ে খুব বুদ্ধিমানে কাজ করেছিলেন। ঘরের মুখে খোলা তালা দেখেই আমার মনে খটকা লেগেছিল। এর আগেও এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। সে ভদ্রলোক হার্ট অ্যাটাকেই মারা গিয়েছিলেন। শুনেছি ভিনদেশে কাউকে পেলে এখানকার সিরিয়াল কিলারের আত্মাটা বিভিন্ন চলে তাকে এই খনির ভেতর এনে ভয় দেখিয়ে মেরে ফেলার চেষ্টা করে। ড্রাইভারের কণ্ঠস্বর কানে এলো। ভাগ্য ভালো, আমার ঠিক সময়ে ওরা উদ্ধার করতে পেরেছিল। শেষ হলো স্বর্ণকণির হত্যা রহস্যের আজকের অন্তিম পর্ব। ধন্যবাদ।